পাহাড় ধসে বান্দরবান কক্সবাজারে 4 দিনে 30 মৃত্যু। ভারী বর্ষণে তলিয়ে গেছে কয়েকশো গ্রাম, পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণ। পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানালেন প্রধানমন্ত্রী। বললেন, শুধু বৃক্ষরোপণ ও নদী খাল খননে পরিবেশ রক্ষা হবে না। সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা, রূপরেখা ঠিক করার দায়িত্ব ছেড়ে দেওয়া হলো সংসদের উপর। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। টানা ও ভারী বৃষ্টিতে 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের পাশাপাশি ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বান্দরবানের লামায় পাহাড় ধসে শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে বান্দরবানে রবিবার পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে খাগড়াছড়ি দিঘিনালায় বন্যা পরিস্থিতির অবনতিতে 3000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বান্দরবান লামার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় বুধবার রাতে প্রবল বৃষ্টিতে মাটির ঘরে পাহাড় ধসে পড়ে 2 পরিবারের শিশু সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়। ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে বান্দরবান জেলা সদর লামা আলী কদম নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসন 220টি আশ্রয় কেন্দ্র খুলেছে। বন্যা কবলিতরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছে। এছাড়া ব্যাপক পাহাড় ধসে রুমা, থানচি, রোয়াংছড়ি সড়কে যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। খাগড়াছড়ি সদরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দিঘিনালায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্যোগে জেলার সকল সরকারি প্রাইমারি স্কুল বন্ধ রয়েছে সাজেক, লংগদু, বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা। মহালছড়ির দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। এদিকে চট্টগ্রামে প্রায় 4 দিন পর বৃহস্পতিবার সূর্যের দেখা মেলায় মহানগরীতে কিছুটা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। নিচু এলাকায় এখনো কিছু পানি জমে থাকায় দুর্ভোগে লোকজন। টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। বৃহস্পতিবার আবারও পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শহর ও রোহিঙ্গা ক্যাম্পে গত 3 দিনে নারী, পুরুষ ও শিশু শিক্ষার্থী সহ মারা গেছেন 22 জন। ভারী বৃষ্টি চলতে থাকায় তলিয়ে গেছে জেলার 5 উপজেলার 40টি ইউনিয়ন। ভেঙে গেছে নদী ও খালের ছোট ছোট বাঁধ। পানিবন্দী 3 লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চকরিয়ার মাতামুহুরী ও কক্সবাজারের বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এই অবস্থায় খাল বিলের পানি দ্রুত নামতে না পারায় জনদুর্ভোগ আরও বেড়েছে। জলজট ও বিভিন্ন কৃত্রিম বাঁধের কারণে পানি নামতে পারছে না। পাহাড় ধসের ঝুঁকি থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হলেও অনেকেই তা মানছেন না। গত 3 দিনে এখনো পর্যন্ত পাহাড় ধসে মারা গেছে 19 জন। টানা ভারী বৃষ্টিতে জেলার বেশ কিছু এলাকার মানুষ, পানিবন্দী মানুষের বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে জেলায় আরও 2 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার সহ 4 জেলায় বন্যা বর্ষণের সময় পাহাড় ধসে এ পর্যন্ত 30 জনের প্রাণহানি হয়েছে, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসব এলাকার দুর্যোগ মোকাবেলায় নিয়মিত সহায়তার পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও 20 লাখ টাকা করে সহায়তা পাঠানো হয়েছে বলে জানান। বৃহস্পতিবার সংসদে 300 বিধিতে দেয়া বক্তব্যে এ তথ্য জানান আসাদুল হাবিব দুলু। প্রত্যেকটি জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। আজকে আবার আমরা আমাদের মন্ত্রণালয় থেকে 25 লক্ষ টাকা চট্টগ্রামে, 20 লক্ষ টাকা কক্সবাজারে, 10 লক্ষ টাকা রাঙ্গামাটিতে, 10 লক্ষ টাকা খাগড়াছড়িতে, 10 লক্ষ টাকা বান্দরবনে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন এবং উনি সার্বক্ষণিক এটি দেখভাল করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমি মনে করি আগামীকাল 2 দিন যেহেতু সম্ভবত সংসদ অধিবেশন মুলতবি থাকবে, এই মুহূর্তে যদি আমাদের সংসদ সদস্যবৃন্দ তার এলাকায় যান এবং সেখান থেকে যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আরও যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা সেখানে জরুরি বরাদ্দ দেব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছ লাগানো বা নদী খাল খননে পরিবেশ রক্ষা হবে না, শহর ও নগরের বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা জরুরি। প্লাস্টিক পণ্য বর্জ্য কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান। বলেন, পরিবেশ রক্ষায় পুলিশ বা আইন দিয়ে হবে না, সব প্রাণী ও প্রাণীর নিরাপদ আবাসস্থলের জন্য সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান।
সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যে 20,000 কিলোমিটার খাল ও নদী খনন করছে তা কৃষকদের সুবিধা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে নিরাপদ সবুজ বাংলাদেশ সম্ভব বলে জানান তিনি। আগারগাঁয়ে চীন 32 সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, 5 বছরে 25 কোটি গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন মাটিতে কোন আবহাওয়ায় কোন গাছ লাগাতে হবে সেদিকটি লক্ষ্য রেখেই গাছ রোপণ করতে হবে। এই বনায়ন পশু পাখি বিভিন্ন প্রাণী কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছপালা, প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকঠাক সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। সবুজ প্রকৃতির সঙ্গে উন্নয়ন সমানতালে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাসের অযোগ্যর তালিকায় বিশ্বের 3য় অবস্থানে ঢাকা এমন প্রতিবেদনের উদাহরণ টেনে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না, কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণেই ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা, বর্তমান সরকারের পরিকল্পনা, ইচ্ছা, যেভাবেই আমরা বলি কেন। ছাদ বাগান, নগর ফরেস্টেশন, নগর বনায়ন, GIS ভিত্তিক বৃক্ষরোপণ, নদী তীর এবং খালের দুপাশে সবুজায়ন এবং ইকো ট্যুরিজমকে সরকার অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে আমরা বিকশিত করতে চাই। বৃক্ষরোপণ ও সবুজায়নে ভূমিকার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে সংবিধানের 15 সংশোধনী নিয়ে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। টানা 3 দিন শুনানি শেষে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ গতকাল সকালে এই রায় দেন। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রেখেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। 2011 সালে আওয়ামী লীগ সরকারের আনায় সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, গণভোটের বিধান বাতিল এবং সংবিধানের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়। পরে 2024 সালে হাইকোর্ট এই সংশোধনের কয়েকটি ধারাকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন। সেই রায়ই গতকাল বহাল রাখল সর্বোচ্চ আদালত। আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, 15 সংশোধনী ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যাত্রাপথে এক অন্তরায়। জুলাই সনদকে সামনে রেখে বাকি সংশোধনীগুলো সংসদে আলোচনা করে জনগণের স্বার্থের কথা মাথায় রেখে সংবিধান সংশোধন করা হবে। রায়ের কপি হাতে পেলে পুরো রায় চুলচেরা বিশ্লেষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হবে বলেও জানান আইনমন্ত্রী। অ্যাপেলেট ডিভিশনের একই কথা বলে দিয়েছেন, যেটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। জনগণ খুশি কিনা সরকার সেটা দেখবে, জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা
আমি মনে করি 4টা গুরুত্বপূর্ণ ইস্যুতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নিশ্চয়ই। আর অন্য ইস্যুগুলো যেহেতু পার্লামেন্টের সাথে আমি মনে করি রাইটলি বলেছেন, পার্লামেন্ট ইজ দ্য অথরিটি। যে পার্লামেন্ট একটা আইন প্রণয়ন করতে পারে সেই পার্লামেন্ট সেই একই আইন বাতিলও করতে পারে। ফ্রান্সের কাছে হেরে আবারও হতাশ মরক্কোর সমর্থকরা। অন্যদিকে মরক্কোকে হারানোর পর ফাইনালে যাওয়ার প্রত্যাশা ফ্রান্সের সমর্থকদের। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিতে চান বাংলাদেশের ফ্রান্স ফ্যানরা। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর খেলা দেখতে তেমন ভিড় ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই খেলা উপভোগ করতে দু দলের গুটি কয়েক সমর্থকদের বাইরে বেশিরভাগই ছিলেন আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে। খেলার দ্বিতীয়ার্ধে এমবাপে ও ডেম্বেলের গোলে উচ্ছ্বসিত দেখা যায় ফ্রান্স সমর্থকদের। অসম্ভব সুন্দর খেলছে ফ্রান্স ফাইনাল খেলবে এবং প্রতিপক্ষ হিসেবে আমরা আর্জেন্টিনাকে চাই। আর্জেন্টিনাকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আমরা চাই। প্রতিশোধ চাই, 2022 সালে প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। এই জন্য আর্জেন্টিনা আমরা চাই আর্জেন্টিনা না হারুক, যেন ফাইনাল আমাদের সাথে আসে, এটা আশা করতেছি। 2 গোলে পিছিয়ে পড়ে হতাশ হয়ে পড়েন মরক্কোর সমর্থকরা। তাদের প্রত্যাশা আগামীতে আরো ভালো দল হয়ে ফিরবে মরক্কো। এবারে সবচেয়ে প্রিয় খেলোয়াড় সাইবেরি এবার খেলতে পারতেছেন ইঞ্জুরির কারণে, তো এই কারণে মিডফিল্ডে আমরা খুব খারাপ খেলতেছি এখন অবধি আমাদের কাছে মনে হয়েছে আর কি। চেয়েছিলাম যেন আজকের জন্য তাদেরকে প্রতিশোধটা নিতে পারি আর কি, তো হয়তো হইলো না। আমাদেরও কিছু ডিফেন্সে কিছু বলছিল বা ওদেরও কিছু বলছিল, আমাদেরও 2-1 প্লেয়ার ভালো খেলতে পারে নাই, 1-2 জনের উপর তো আর হয় নাই। দেখা যাক ইনশাল্লাহ নেক্সট উইকে ইনশাল্লাহ 12 গোল ইনশাল্লাহ। বিশ্বকাপের সেরা দল হিসেবে এবারের আসরে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে এমন প্রত্যাশা সমর্থকদের। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নয়, বিএনপির একজন সাধারণ কর্মী। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। জানান, এ বছরে স্থানীয় সরকার নির্বাচন হবে, এই জন্য বাজেটে বরাদ্দ রাখা আছে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নন, বিএনপির একজন কর্মী। তবে বগুড়ার মানুষ হিসেবে তারেক রহমানের সাথে তার ভালো যোগাযোগ রয়েছে। এ নিয়ে অতিরঞ্জিত কিছু না বলার জন্য অনুরোধ জানান তিনি। এলজিআরডি প্রতিমন্ত্রী আরও জানান, বগুড়া উন্নয়ন বঞ্চিত ছিল, এখন উন্নয়ন চাওয়া বগুড়াবাসীর জন্য অপরাধ কিনা সে প্রশ্ন রাখেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বগুড়ায় তুরস্কের সাথে জয়েন্ট ভেঞ্চারে ড্রোন তৈরির কারখানা করা হবে বলেও জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনও স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য প্রাথমিক প্রস্তুতি যেটি তারা শুরু করেছেন, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন, এই নির্বাচনগুলো করবার জন্য তারাও প্রাথমিক যে প্রস্তুতি তারাও শুরু করেছে। সব মিলিয়ে এই বছরটি সরকারের যেমন এই বড় একটি বাজেট বাস্তবায়নও যেমন একটা চ্যালেঞ্জ হবে, আমাদের সামনে নির্বাচনগুলো আসবে, এখানেও নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করবার জন্য সরকারের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে বিচারের মুখোমুখি করতে সরকার সচেষ্ট রয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে যেটা ইন্টারিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে সেটা এখন সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা চলমান আছে, এবং যখন আমরা ওই প্রপার চ্যানেলে যখন একজন বন্দি বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয়, সেই যেই প্রোটোকল আছে, যেই নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে। সেটাই তো মনে হয় বাংলাদেশের জনগণ চায়, যে এখানে যে অন্যায়গুলো হয়েছে, যেই দুর্নীতি হয়েছে, খুন গুম হয়েছে, সেগুলোর একটি সুষ্ঠু স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দীর্ঘমেয়াদী অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন বিভিন্ন দলের নেতা সহ বিশিষ্টজনেরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে
আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির আলোচনা সভায় তারা বলেন, জুলাই শুধু সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, তা ছিল রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কারের আন্দোলন। বক্তাদের অভিযোগ, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। বিচার ব্যবস্থার স্বাধীনতা, সাংবিধানিক সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান তারা। একই সঙ্গে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, শহীদদের মর্যাদা নিশ্চিত এবং গণ অভ্যুত্থানের চেতনা রক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানান বক্তারা। তারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে দ্রুত সময়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত করা হবে। মিউচুয়াল ফান্ডের বাজার বড় না করলে পুঁজিবাজার এগোবে না বলে মনে করেন বিএসসি চেয়ারম্যান। আগামীতে মিউচুয়াল ফান্ডগুলোকে পারফরমেন্স দেখাতে হবে জানিয়ে বলেন, মিউচুয়াল ফান্ডের উন্নয়ন ছাড়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো উপায় নেই। রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টকে এসব কথা বলেন তিনি। বিএসসি চেয়ারম্যান আরও বলেন, মিউচুয়াল ফান্ড, আইপিও রুলস এবং মার্জিন রুলস পরিবর্তন ছাড়া বাজার কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। ইউনিলিভার, ইনসেপ্টার মতো কোম্পানিকে ডাইরেক্ট লিস্টিং দিতে হবে। শুরুতে সরকারি কোম্পানির 25% শেয়ার অফলোডের মাধ্যমে ডাইরেক্ট লিস্টিং হতে পারে, তবে আগামীতে সব ধরনের কোম্পানির 10% পুঁজিবাজারে ছাড়তে হবে, এমনটিও হতে পারবে বলে জানান বিএসসি চেয়ারম্যান। নতুন স্ক্রিস মার্কেটে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। এখন আইপিও রুল সংশোধন করার পরেও কিন্তু ইট টেক্স টাইম একটা আইপিও করার জন্য। সহজ উপায় কি তাহলে? সহজ উপায় হচ্ছে ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন। আমাদের যে বর্তমান ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন যেটা আছে, এটা মার্কেট বান্ধব না। এটা শুধু বলা হয়েছে সরকারি কোম্পানি করতে পারে, তাও 25% আপনাকে অফলোড করতে হবে। এটা তো কোনো নিয়ম হলো না। তো আমরা চেঞ্জ করে দেবো এটাকে। আমরা যেটা করবো, যে কোনো কোম্পানি ক্যান অ্যাপ্লাই উইথ 10% অফলোডিং, যে কোনো কোম্পানি। আমি দেখবো বাকিটা যে কোম্পানিটা কীরকম। লাখো জনতার শ্রদ্ধা নিবেদন আর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। 7 দিনব্যাপী শোকানুষ্ঠানের শেষ দিন বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে দাফন করা হয় আধুনিক ইরানের অবিসংবাদিত এই নেতাকে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদের রাস্তায় জড়ো হয় সর্বস্তরের জনগণ। লাল কালো পতাকা হাতে ইরানিদের চোখ ছিল অশ্রুসিক্ত, আর কণ্ঠে শ্রদ্ধা আর ভালোবাসার ধ্বনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা গত শনিবার শুরু হয়। সর্বসাধারণের শ্রদ্ধার জন্য প্রথম 2 দিন তার কফিন রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। এরপর নেওয়া হয় কোম শহরে, সেখান থেকে বিমানে নিয়ে যাওয়া হয় ইরাকে। সেখানে শিয়া অধ্যুষিত নাজাফ আর ঐতিহাসিক কারবালা শহরে হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। নাজাফের শোকযাত্রা শেষে আলী খামেনিকে নেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমাধি প্রাঙ্গণে। জানাজার পর কফিনটি নেওয়া হয় কারবালায়। সেখানে আরেক দফা জানাজা শেষে কফিনটি ইরানে আলী খামেনির জন্মশহর মাশহাদে আবারও ফিরে নিয়ে দাফন করা হয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানি। পাহাড় ধসে বান্দরবান কক্সবাজারে 4 দিনে 30 মৃত্যু, ভারী বর্ষণে তলিয়ে গেছে কয়েকশো গ্রাম। পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী তহবিলের ত্রাণ। পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন, শুধু বৃক্ষরোপণ, নদী খাল খননে পরিবেশ রক্ষা হবে না। সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা, রূপরেখা ঠিক করার দায়িত্ব ছেড়ে দেওয়া হলো সংসদের উপর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।